কি হয়েছে দেখেছো? ওই গাছটা তো ঠিকই বলেছিল, কত সুন্দর সুন্দর কেক ধরেছে। আমাদের একটা কত বড় কেকের গাছ হয়েছে। হ্যাঁ রে মা টয়া। টয়া, জুমা শিয়ালিনীর দেওয়া এই খিচুড়িটা তোমরা খেও না। এই খিচুড়িতে বিষ মেশানো আছে। এই খিচুড়িটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে। কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। লালা লালা লালা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে, আমার খুব মজা লাগছে। অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি আজকে মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না। আমার কেক, আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। আমি একটুখানি খেতেও পারলাম না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। আমার শিকড়গুলোও না হয়েছে বাপু, একদম কথা শুনে না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে টাকা এনে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও। যাও, আর কেঁদো না। চুপ করো তো তুমি, একদম চুপ করো। আমি কেক কেনার টাকা কোথায় পাবো শুনি? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। আমার মা অন্যের বাড়িতে কষ্ট করে কাজ করে ওইখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য। আমি কেকটা খেতেও পারলাম না, আর তুমি কিনা বলছো আবার কেক কিনে খেতে? আহারে, মেয়েটা অনেক গরিব। ও আমার শেকড়ে পড়ে গিয়ে নাকি ওর কেকটা নষ্ট হয়ে গেল। তবে এর প্রতিকার আমিই করব। আর অনেক দিন হয়েছে আমি কাউকে সাহায্যও করি না। এই মেয়ে, তুমি আর কেঁদো না। এই দেখো, আমার গাছে একটা ফুল আছে। এই ফুলটা পেড়ে তুমি বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে নিয়ে এইটা তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও। দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি তোমার ফুলটা বাড়িতে নিয়ে রোপণ করে দেব। এরপর টয়া ফুলটা নিয়ে তাদের বাড়িতে চলে যায় আর বাড়ির উঠোনে মাটি খুঁড়তে থাকে। কি রে টয়া, তুই বাড়ির উঠোনে এভাবে মাটি খুঁড়ছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আনলি রে তুই এই ফুল টয়া? মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর টয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে তার মা বলে, কি বললি টয়া? এই ফুলটা তোকে একটা গাছ দিয়েছে, আর এই ফুলটা থেকে নাকি কেকের গাছ হবে? কি সব বলছিস রে টয়া? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। যা, এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ঘরে যেয়ে পড়তে বস। আমি পুকুর পাড় থেকে পানি নিয়ে আনতে যাচ্ছি। এরপর টয়া ফুলটা বাড়ির উঠোনে রোপণ করে দেয়। মা, ও মা, দেখো কি হয়েছে দেখেছো? ওই গাছটা তো ঠিকই বলেছিল, কত সুন্দর সুন্দর কেক ধরেছে। আমাদের একটা কত বড় কেকের গাছ হয়েছে। হ্যাঁ রে মা টয়া, এই গাছের কেক একটাও খাবি না তুই। আমার কেমন যেন সন্দেহ হয়েছে, ফুল থেকে নাকি গাছ হলো, আবার সেই গাছে এত কেকও ধরলো। এইটা কি করে সম্ভব? নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে, যে গাছ তোকে সেই ফুলটা দিয়েছিল। এরপর টয়া তার মাকে সঙ্গে করে ওই গাছের কাছে নিয়ে যায়। এই গাছ, তুমি আমার মেয়েকে ফুল কেন দিয়েছ? আবার সেই ফুল থেকে একটা কেকের গাছ হয়েছে। কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো? না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি খুব গরিব, তাই তো আমি সেই ফুলটা দিয়ে তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম। বিশ্বাস করো আমায়, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি সত্যি বলছো গাছ? তুমি আমাদের উপকার করতে চেয়েছো? ঠিক আছে গাছ,
এই গাছ থেকে কেক পেড়ে এখন থেকে আমরা খাবো, আবার বাজারে বিক্রিও করতে পারবো। তবে শোনো, এই গাছের দিনের বেলার কেকগুলো তোমরা খাবে, আর রাতের বেলার কেক ভুলেও ছুবেও না আর খাবেও না। ঠিক আছে, তুমি যেভাবে বলেছো ওইভাবেই করবো। এরপর তারা সেই গাছ থেকে কেক পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আমি ঠিক জানতাম ওই গাছটা কাউকে তার ফুল ও ফল দিয়ে ঠিক সাহায্য করবে। আমি একদিন ওই গাছের অনেকগুলো ফল খেয়েছিলাম বলে ওই গাছ আমাকে অনেক বড় শাস্তি দিয়েছিল। তখনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি কাউকে সাহায্য করে তবে সেই গাছের ফল ও ফুল আমি নষ্ট করে দেব। ওই গাছ আবার ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তো আমি এবার ওই কেকের গাছের সব কেক খেয়ে কেকের গাছটাকে নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এখনই আমি সবগুলো কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। ওরে বাবা রে, ওরে মা রে, এ কি হচ্ছে? আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, আমার ভিতরটা যে জ্বলে পড়ে গেল। গাছে ধরা কেক খেয়ে এ কি হলো আমার? আমি ঠিক জানতাম ডাইনি, আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য ঠিক উঠে পড়ে লাগবি। তাই তো আমি কায়দা করে ওই গাছের রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি। এবার উচিত শিক্ষে হয়েছে তোর। মা, ভালোই হয়েছে, আমরা এই কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে বিক্রি করে খুব ভালো টাকা ইনকাম করতে পারছি, আর আমাদের সংসারে অভাবও থাকছে না মা। হ্যাঁ রে টয়া। ঝুমা ভাবি, তুমি শুধু একটা গাছেই পানি দিচ্ছ কেন? ওই পাশের গাছটাও একটু পানি দাও, গাছটা যে পানির অভাবে একদম মরে যাচ্ছে। ওই শুকনো গাছটাতে পানি দিয়ে কি করব? ওই গাছটাতে তো তেমন ভাবে কোনো আমের মুকুলই ধরেনি। আমি শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে বলো তো? ওই গাছটা থেকে তো আমি কোনো আমও পাবো না। আর এই গাছটাতে তো ঝাপটে ধরেছে একদম মুকুলে। এই গাছে আম হলে সেগুলো পাকলে বাজারে নিয়ে বিক্রি করলে আমি অনেক লাভবান হয়ে যাব, বুঝলে তো শেফা ভাবি? হ্যাঁ গো, বুঝেছি গো, বুঝেছি। তুমি শুধু নিজের স্বার্থের কারণেই ওই গাছটাতে পানি দিচ্ছ যাতে করে ফল পাও, কিন্তু ভাবি ফল ছাড়াও গাছ আমাদের অনেক কিছু দেয়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের ছায়াও দেয়, আবার গাছ থেকে কাঠ হয়ে সেগুলো দিয়ে আমরা ঘরবাড়িও বানাতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জীবন বাঁচানো খুবই উত্তম কাজ। গাছেরও তো জীবন আছে। শেফা, তুই আমাকে এখানে বিরক্ত করিস না তো। হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। আমাকে এখন শান্তি মতো এই গাছটাকে যত্ন করতে দে। না না ভাবি, আমি তো এখন এখান থেকে যাব না। দাও তোমার ওই পানি দেওয়া টাংটা দাও তো, আমি এই গাছটাতেও কিছু পানি দেই। না রে শেফা, আমি আমার পানি দেওয়ার টাংটা তোকে দেব না। তুই বেশি করে পানি দিলে যে এইটা নষ্ট হয়ে যাবে। আর এই গাছটার জন্য তো তোর দরদে একদম উতলে উঠছে। এতই যখন দরদ, যা বাড়ি থেকে কলস নিয়ে এসে তারপর পানি দে। এরপর শেফা শিয়ালিনী বাড়িতে চলে যায় কলসি আনার জন্য। মা, ও মা, এই সময় তুমি এই কলসি হাতে করে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বাগানে একটা আম গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা, আমি যাচ্ছি ওই গাছটাকে কয়েক কলসি পানি দিতে। তুই বাড়িতেই থাক, আমি কয়েক কলসি পানি দিয়েই চট করে চলে আসবো। এরপর শেফা শিয়ালিনী রোজ ওই গাছটাতে পানি দিতে থাকে এবং খুব যত্ন করতে থাকে। ঝুমা ভাবি নিজের স্বার্থের কারণে এই গাছটির কোনো যত্ন নেয়নি। আজ যত্ন পেয়ে গাছটি একদম সতেজ হয়ে উঠেছে। যাই হোক, ভালোই হয়েছে। এই গাছটাতে কিছু আম ধরলে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করলে কিছু টাকা ইনকাম করা যেতে পারে।
কিরে শেফা শিয়ালিনী, দেখলি তো এত যত্ন করলি গাছটার, তবুও কত ছোট ছোট কড়া কড়া আম ধরেছে। আর আমার গাছটার দিকে তাকা, আমি তো তেমনভাবে যত্নও করিনি, কি সুন্দর সুন্দর বড় বড় আম ধরেছে। ঝুমা ভাবি, আমি তো গাছটার থেকে ফলের আশা করে তার যত্ন করিনি, আমি শুধু যত্ন করেছি গাছটা মরে যাচ্ছে বলে আমার খুব মায়া হচ্ছিল তাই। এরপরও আমার গাছে যে আম ধরেছে তাতে আমি অনেক খুশি। আর আমি তোমার মতো এত লোভীও না যে লোভ করে শুধুমাত্র আম বিক্রি করে টাকা পাওয়ার জন্য গাছটার যত্ন করেছি। হ্যাঁ রে শেফা, চুপ কর, তুই আর কথাই বলিস না। আমি কি কিছু বুঝি না? তুইও লোভ করে আমার মতো আমের আশায় গাছটার যত্ন করেছিস। এখন যখন দেখলি তোর গাছটাতে তেমন বড় বড় আম হয়নি, এখন আমাকে কথা বানিয়ে বানিয়ে বলছিস, আমার সাথে হিংসে করে উঠে পড়ে লেগেছিস আম গাছটার যত্ন করার। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আমগুলো পেড়ে ফেলি। তোর সাথে কথা বলে সময় নষ্ট না করাই ভালো। বলা তো যায় না, কখন আবার আমার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে যাস। মানুষের মনে যে কখন লোভ জন্মায় কেউই বুঝতে পারে না। এইদিকে ঝুমা শিয়ালিনী তার গাছের সব আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। অন্যদিকে শেফালি শিয়ালিনীও একইভাবে আম বিক্রি করতে বাজারে নিয়ে যায়। আম নিয়ে যান, আম, আমার গাছের পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। দাদারা দিদিরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, তাড়াতাড়ি করে নিয়ে যান, মিষ্টি আম মিষ্টি আম। তা ঝুমা, তোমার গাছের আমগুলো কি সত্যি মিষ্টি হবে? হ্যাঁ বাঘিনী ভাবি, খুব মিষ্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুবই রসালো আম। মিনু ভাবি, ওই দেখেন শেফাও আম নিয়ে এসেছে, চলেন ওর দোকানে যেও দেখি। বাঘিনী ভাবি, শেফার আমের কথা বলছেন? খুব চুকা, একদম মুখেই দেওয়া যায় না, দেখছেন না কি ছোট ছোট। এর চেয়ে ভালো হয় আমার গাছের আমই নিয়ে যান, অনেক মিষ্টি। তাই তো দেখছি, অনেক ছোট ছোট। আচ্ছা ঝুমা, ঠিক আছে, আমাদের দুজনকে 2 কেজি আম দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, তবে মনে রাখিবেন একবার নিয়ে গেলে বারবার নিতে ইচ্ছে করবে। এরপর তারা দুজন 2 কেজি আম নিয়ে বাড়িতে চলে যায়। ঝুমা শিয়ালিনী, এত সুন্দর সুন্দর কথা বলে আমাদের ঠকিয়েছো, আমাদের টক আম দিয়েছো। দাঁড়াও, আজকে তোমার খবর আছে। এই মিনু ভাবি, মারো ওকে, মারো। আরে কি গো শেফা ভাবি, তোমার গাছের আমগুলো কি মিষ্টি হবে? বাঘিনী ভাবি, আমি তো আমার গাছের আম এখনো খেয়ে দেখিনি, তুমি চাইলে একটা খেয়ে দেখতে পারো, যদি মিষ্টি হয় তবেই নিও। এরপর তারা আম খেতে থাকে এবং আম খেয়ে দুজনই বুঝতে পারে এই গাছের আমগুলো খুবই মিষ্টি এবং তরতাজা। হ্যাঁ গো ভাবি, তোমার গাছের আমগুলো খেয়ে দেখলাম, অনেক মিষ্টি আর রসে ভরা টসটসে। তা ভাবি, সবগুলো আম আমাদের দিয়ে দাও। আর এত কম আম এনেছো কেন বলো তো? আসলে ভাবি, প্রথম দিন বাজারে আম বিক্রি করতে নিয়ে আসলাম তো, তাই বুঝতে পারিনি যে আম বিক্রি হবে কিনা। তোমরা চাইলে কালকে বাজারে আসতে পারো, কালকে আবার আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে আসবো। না না শেফা ভাবি, তোমাকে আর এত কষ্ট করে মিষ্টি মিষ্টি আমগুলো বাজারে নিয়ে আসতে হবে না, আমরা তোমার বাড়িতে যেয়ে সবগুলো আম কিনে নিয়ে আসবো, বুঝলে তো ভাবি? এই শেফা শিয়ালিনীর জন্য কি মারটাই না খেলাম রে বাবা, ওকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আজকে কায়দা করে গ্রামের সকলের জন্য খিচুড়ি রান্না করব। আর ওই খিচুড়িতে বিষ মিশিয়ে শেফা আর ওর মেয়েকে দিয়ে আসবো, যাতে করে বিষ মিশানো খিচুড়ি খেয়ে মা ও মেয়ে দুইজনই পড়ে মরে থাকে। বিকেল হতেই শেফার মেয়ে ঝুমার বাড়ির সামন দিক দিয়ে যাচ্ছিল। মা টয়া, বাড়িতে যাচ্ছিস? বনের সকলের জন্যই খিচুড়ি রান্না করেছিলাম, তাই ভেবে তোদের জন্য রেখেছিলাম, এটা একটু নিয়ে যা তো। আর শোন টয়া, এই খিচুড়িটা কিন্তু তুই একা একা খেয়ে নিস না, অবশ্যই তোর মাকে সঙ্গে করে নিয়ে খাবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি মাকে রেখে কোনো কিছুই খাই না, এই খিচুড়িটা আমি আমার মাকে সাথে করে নিয়ে খেয়ে নেব। কথা শেষ করে টয়া ঝুমা শিয়ালিনীর সেই বিষ মেশানো খিচুড়ি নিয়ে বাড়িতে যাচ্ছিল। টয়া,
ঝুমা শিয়ালিনীর দেওয়া এই খিচুড়িটা তোমরা খেও না। এই খিচুড়িতে বিষ মেশানো আছে। এই খিচুড়িটা খেলে তুমি আর তোমার মা মারা যাবে। তাই বলছি এই খিচুড়িটা তুমি এক্ষুনি ফেলে দাও। না না, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে মরতে দিতে পারি না। আমি এই খিচুড়িটা এখানে রেখেই চলে যাচ্ছি। খিচুড়িটা টয়া সেখানে রেখেই চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঝুমার ছেলে টিঙ্কু চলে আসে। সেই সময় টিঙ্কু সেইখানে খিচুড়ির পেলাটি দেখতে পায়। আরে আরে, এইখানে তো দেখছি খিচুড়ি। খিচুড়ি যে আমার মায়ের খুব পছন্দ। খিচুড়িটা নিয়ে আমি আমার মাকে দেব। মা যে অনেক খুশি হয়ে যাবে। মাকে আমি তখন যা বলবো মা তাই শুনবে। মায়ের কাছে আমি অনেক খেলনা কিনে দেওয়ার জন্য আবদার করব। মা, এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের খিচুড়ি নিয়ে এসেছি। খেয়ে নাও মা। বাবা বাবা বাবা, আমার ছেলে আমার জন্য কত চিন্তা করে। আমার কথা ভেবে আমার ছেলে কিনা আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে। তা বাবা, কোথায় পেলি রে তুই এই খিচুড়িটা? কিনে নিয়ে এসেছি মা। তোমার না খিচুড়ি অনেক পছন্দ। এত কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তো মা। খাচ্ছি রে বাবা, খাচ্ছি। আমার ছেলেটা আমার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছে, আমি কি না খেয়ে থাকতে পারি? এই বলে ঝুমা শিয়ালিনী খিচুড়িটা খেতে থাকে। একি খেলাম আমি। আমার ভিতরটা যে জলে পড়ে যাচ্ছে। এই খিচুড়ি তুই কোথা থেকে এনেছিস রে বাবা? মা, তোমাকে আমি মিথ্যে বলেছি। আসলে খিচুড়িটা আমি কিনে আনিনি, রাস্তা থেকে পেয়েছিলাম। পেয়ে ভেবেছিলাম তুমি খেলে অনেক খুশি হবে, আমাকে আমার পছন্দ মতো খেলনা কিনে দেবে। আরে, এইটা তো টয়াকে দেওয়া সেই বিষ মিশানো খিচুড়িটা। আমার তৈরি করা ফাঁদে আমি পড়ে গেলাম। নিজের বিষে এখন নিজে মরছি। আরে এরপর মিনা পরীর দেওয়া ফুলটা হাতে নিয়ে বাড়ি চলে আসে আর পরীর কথা মতো ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই মিনা, জানিস আমার মা এবার ঈদে আমাকে অনেক জামা জুতো কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওর মা ওকে কি কিনে দেবে রে? ও তো আগের বছরও একটি জামাও কিনেনি, পুরাতন জামা দিয়ে ঈদ করেছে। কি? পুরনো জামা? পুরনো জামা পরে কি কখনো ঈদ হয়? আমার মা আমাকে সব সময় ঈদে নতুন জামা কিনে দেয় এবং কি অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মার কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছিলাম। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি নতুন জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করব। তাই নাকি রে মিনা? আগের বছরে তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে। কই, কিনে দিল না তো? তুই তো সেই পুরনো জামা পরে ঈদ করলি। শোন মিনা, এবার তোকে আমরা বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে আমাদের সাথে তোকে ঘুরতে নেব না, এই বলে দিলাম। বন্ধুদের মুখে এমন কথা শুনে মিনা মন খারাপ করে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে যায়। মা, তুমি কিন্তু এবার ঈদে আমাকে একটা নতুন জামা কিনে দিবেই দিবে, তা না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব, এই বলে দিলাম। মারে, আমার শরীরটা তো বেশ কিছুদিন ধরে অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি কি যে বলবে আল্লাহ ভালো জানে। যাই হোক, তুই চিন্তা করিস না রে মা। যে কয়দিন বাঘিনী ভাবির বাড়িতে কাজ করেছি সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে তুমি যদি এবার নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কখনো ফিরে আসব না। মারে, তুই কষ্ট পাস না। আমি তোকে কথা দিলাম, বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে এনে তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোর পছন্দ মতো একটা নতুন জামা কিনে দেব। তুই আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি,
আমার সবগুলো কাজ করা শেষ। বাকি যে কয়টা কাজ আছে সেগুলোও কাজ সেরে দেব। কিন্তু কথা হচ্ছে, আমি যে কয়দিনের কাজ করেছিলাম সেই কয়দিনের টাকাটা কি আমাকে আজ দিতে পারবেন? যে কিছুদিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা যদি দিতেন, তাহলে আমি আমার মেয়েটার জন্য একটা ঈদের নতুন জামা কিনে নিয়ে যেতাম। ঈদের তো আর মাত্র 2 দিন আছে। শেফা শিয়ালিনী, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পরে তুই কাজে আসলি, আর কাজে এসে আজই টাকা চাচ্ছিস। আর এটা তো রোজার মাস, ঈদের জন্য অনেক শপিং করতে হয়েছে আমার, তাই এখন আমার কাছে কোনো টাকা নেই। আরও কিছু কেনাকাটার বাকি রয়েছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফা। তোর যদি জামা কেনার প্রয়োজন হয় তাহলে অন্য কোথা থেকে টাকার ব্যবস্থা করে নে। আমি তোকে টাকা দিতে পারবো না রে শেফা। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকা শপিং করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি মাত্র আমার মেয়েটার জন্য একটা নতুন ঈদের জামা কেনার জন্য। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না? দয়া করে কিছু টাকা দিন না বাঘিনী ভাবি। শেফা, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, আরও করব। তোর তাতে কি? তোর টাকা নেই, তুই শপিং করবি না। এত শখ কেন নতুন জামা কেনার? গরিবের এত শখ করতে নেই। যা এখন এখান থেকে। অন্য কোথাও থেকে টাকার ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাঘিনী ভাবি, আমি তো আর এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি কিছু টাকা। বললাম তো, আমার হাতে এখন কোনো টাকা নেই। সব টাকা শপিং করতে শেষ হয়ে গিয়েছে। আমি তোকে এখন কোনো টাকা দিতে পারবো না। এই মাস শেষে তারপর তোকে তোর টাকার পাওনা দিব। আর হ্যাঁ, বাকি যতটুকু কাজ আছে সব কাজ শেষ করে তারপর বাড়ি ফিরে যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে একটা নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবির কাছে তো কোনো টাকা পেলাম না। এবার আমি আমার মেয়েকে কিভাবে জামা কিনে দেব? মেয়েটার কাছে কি জবাবই বা দেব আমি? মা, তুমি চলে এসেছো? মা, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে মার্কেটে নিয়ে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য? চলো মা, এখন আমরা যাই। চলো মা, চলো না। মারে, বাঘিনী ভাবির থেকে একটা টাকাও পাইনি। আমি তোকে নতুন জামা কিভাবে কিনে দেব রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না। না মা, আমি কিছুই বুঝতে চাই না। তুমি তো আমাকে আগেরবারও এরকম বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে, কিন্তু দাওনি। এবারও কি আমাকে দেবে না? আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনেও দাও না। আমার বন্ধুরা সবাই ঈদ দিয়ে নতুন জামা কিনবে, সবাই ঈদ করবে, শুধু আমিই করতে পারবো না। আমি আর বাড়িতেই থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। এইসব কথা বলে মিনা বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে। মিনার কান্না শুনে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে আর পরীটা মিনাকে বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তুমি কত ছোট একটা মেয়ে, আর কিসের বা তোমার এত দুঃখ? কেন কান্না করছো এখানে বসে? বলো আমাকে। এরপর মিনা পরীটাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী তখন বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না ছোট্ট মেয়ে। এই নাও, এই ফুলটা তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে ওই গাছটার গোড়ায় রেখে দেবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর মিনা পরীর দেওয়া ফুলটা হাতে নিয়ে বাড়ি চলে আসে আর পরীর কথা মতো ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো, পরীর দেয়া এই ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা ইচ্ছা সেটাই পরতে পারবো মা। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার।
কিভাবে এই কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে। এবার ঈদে আমি নতুন জামা পরবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, ঈদের জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদে নতুন জামা পরতে পারে। এরপর মিনা গাছ থেকে অনেকগুলো জামা পেড়ে নেয় আর গ্রামে যারা অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মধ্যে জামাগুলো বিতরণ করে। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।